হ্যাঁ গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আবার আপনাদের মাঝে ভয়ঙ্কর সে গল্পর পার্ট 2 নিয়ে হাজির হচ্ছি। আর দেরি না করে চলুন আমরা গল্প শুরু করি। আর গল্পের মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করার নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে পরবর্তী গল্প আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যান। চলুন আমরা ঘটনা শুরু করি। শ্রাবণ চলে গেছে প্রায় 15 মিনিট হলো। এত তাড়াতাড়ি কোথায় গেল কিছু যেন মাথায় ঢুকছে না চাঁদনির। এদিকে বড্ড ক্ষুধা লেগেছে তার, তাই কোনো কিছু না ভেবেই বিছানার উপর গিয়ে চুপচাপ বসে বারবার বিরিয়ানির প্যাকেটের দিকে তাকায়। আর শুকনো ঢোক গেলে তার আর সহ্য হচ্ছে না। রাগটাকে দূরে ফেলে দ্রুত বিরিয়ানির প্যাকেটটা হাতে তুলে নেয়। খুলে দেখে হালকা গরম বিরিয়ানি। অসম্ভব সুন্দর ঘ্রাণ আসছে তার থেকে। চাঁদনি আর তর সয় না। সে হাত না ধুয়েই খাওয়া শুরু করে দেয়। 5 মিনিটের মধ্যে এক প্লেট বিরিয়ানি সাবার করে ফেলে সে। খাওয়া শেষে বুঝতে পারে তার প্রচুর পানি পিপাসা লেগেছে। আশেপাশে তাকিয়ে দেখে কোথাও পানি নেই, তাই উঠে বাইরে চলে যায়। ডাইনিং টেবিলের উপরও পানি দেখতে পায় না, শুধু খালি জগে ও গ্লাস রাখা আছে। এবার সে গ্লাস হাতে ফ্রিজের কাছে চলে যায়। ফ্রিজ খুলতেই দেখে অনেকগুলো বোতল রাখা, কিন্তু সবগুলো বোতলে কালো রঙের। সে বুঝতে পারে না এগুলোর মধ্যে কি আছে, তাই একটা বোতল হাতে নিয়ে সেটার মুখ খুলে নেয়। তারপর ভিতরে তরলটা গ্লাসে ঢালতেই ভীষণ রকম ভয় পেয়ে যায় সে, কারণ বোতলটার ভিতরে তাজা রক্ত রাখা। লাল টকটকে রক্ত দেখে তার যেন মাথা ঘুরে ওঠে। হাত থেকে গ্লাসটা নিচে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। গ্লাসে থাকা রক্তটা ছড়িয়ে ফ্লোরে পড়ে। সে দ্রুত কয়েক পা পিছিয়ে গিয়ে চিৎকার করে ওঠে। ছোটবেলা থেকে রক্ত দেখে ভীষণ ভয় পায় সে, আর সামনে এমন বোতল ভর্তি রক্ত দেখে যেন দম বন্ধ করে দিচ্ছে তার ভয়ে। ওর চিৎকার শুনে শ্রাবণ যেন কোথায় থেকে ছুটে আসে ওর কাছে এসে ফ্লোর তাকাতে বুঝতে পারে চাঁদনি কি দেখে এতটা ভয় পেয়েছে। যেভাবেই ওকে সামলে নিতে হবে, তাই শ্রাবণ সোজা ওকে বুকে জড়িয়ে নিয়ে আরেক রুমে নিয়ে আসে, বিছানার উপর বসিয়ে দেয়। কিন্তু চাঁদনি নিজের মুখে হাত দিয়ে ঢেকে চিৎকার করেই যাচ্ছে। এবার শ্রাবণ ওর মাথায় হাত বুলিয়ে বলে, শান্ত হও, এভাবে চিৎকার করার মতো কিছু হয়নি। ওর কথার উত্তরে চাঁদনি নিজের মুখে সামনে থেকে হাতটা সরায়। তারপর ফুপিয়ে ফুপিয়ে বলে, বোতলের মধ্যে ওগুলা কি ছিল? এত রক্ত কেন ফ্রিজে রাখা আছে? আপনি কি তাহলে তখন ওই রক্তই খাচ্ছিলেন? আপনি কে? আপনি কি সত্যিই মানুষ নাকি অন্য কিছু? আমাকে বাবার কাছে রেখে আসুন, আমি আর এখানে থাকতে চাই না, আমার ভীষণ ভয় লাগছে। কথাগুলো বলে ওর থেকে কিছুটা পিছিয়ে যায় চাঁদনি। শ্রাবণ বুঝতে পারে ওকে দেখে সে ভীষণ ভয় পাচ্ছে। যেভাবেই হোক ওর মনের এই ভয়টা ভাঙতে হবে। তাই সে আর কিছুটা এগিয়ে গিয়ে ওর হাতে আলতো করে ধরে বলে, ধুর পাগলি, এসব কি বলছো তুমি? মানুষ কি কখনো রক্ত খায়? আমি তো তোমার মতো একজন রক্তে মাংস গড়া মানুষ। আর ওটা রক্ত ঠিকই, কিন্তু আমি তো রক্ত খাইনি। ওখানে আর একটা বোতল আছে যেখানে লেমন জুস রাখা আছে, তুমি হয়তো দেখোনি। আমি সেই জুস খেয়েছিলাম। রক্তগুলো রাখা আছে একটি প্রয়োজনে। একটু শান্ত হও, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলছি। ওর এমন কথায় কিছুটা শান্ত হয় চাঁদনি। নিজেকে সামলে নিয়ে চোখের জল মুছে ফুপিয়ে বলে, তাহলে এতগুলো বোতলে রক্ত রাখা আছে কেন ফ্রিজে? আর এই বাসাটা এত রহস্যময় কেন? আমার কোনো কিছুই ভালো লাগছে না। কেন জানি বারবার মনে হচ্ছে আমার চারিপাশে শুধু বিপদ আর বিপদ। আর আমার জন্য সবচাইতে বড় বিপদ হয়তো আপনি। ওর মুখে এমন কথা শুনে শ্রাবণ কিছুটা হকচকিয়ে যায়। বুঝতে পারে সে ধরা পড়ে যাচ্ছে। এখনই কিছু একটা না করলে মুশকিল হয়ে যেতে পারে। তাই চাঁদনিকে কাছে এগিয়ে নিয়ে এসে জোরপূর্বক ওর নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে বলে, নিজের স্বামীর প্রতি তোমার বিশ্বাস নেই? এত অবিশ্বাস কিন্তু ভালো নয় চাঁদ পাখি। আমি তোমাকে ভালোবাসি, হয়তো তোমার বিয়ে করেছি। তুমি একটা কথা ঠিকই ধরেছো, বাসাটা রহস্যময় আর চারিদিকে বিপদ আছে, কিন্তু আমার দ্বারা তোমার কোনো বিপদ নেই। আমি তোমাকে সব বিপদ থেকে রক্ষা করব, এতটুকু বিশ্বাস তুমি রাখতে পারো? ওর এমন কথায় কিছুটা আশ্বাস হয় চাঁদনির। নিজেকে সামলে নিয়ে ওর দিকে করুণ দৃষ্টিতে তাকায়। তারপর বলে, বাসার চারপাশে কি বিপদ আসছে শ্রাবণ? আর ওই রক্তগুলোই বা কিসের? আমাকে সব কিছু বলুন প্লিজ, আমি সব জানতে চাই। আচ্ছা ঠিক আছে, সব কিছুই বলছি, কিন্তু তার আগে তুমি প্রমিস করো এতটুকু ভয় পাবে না। আর এবার থেকে
বাইরে যাওয়ার চিন্তাও করবে না। ওর কথার উত্তরে চাঁদনি মাথা নেড়িয়ে সায় দেয়। তারপর শ্রাবণ বলতে শুরু করে, এই বাড়ির বাইরে গাছের সাথে তুমি যে বাদরগুলো দেখেছো সেগুলো কোনো সাধারণ বাদর নয়, ওগুলো রক্তখেকো বাদর। তারা মানুষ বা যে কোনো পশুর রক্ত চুষে খায়। তাদের প্রধান খাদ্য হলো রক্ত। তোমাদের এলাকায় যে রক্ত খাওয়া মানুষের মৃতদেহ পাওয়া যেত, তারাও এই বাদুড়ের শিকার ছিল। ওর কথা শুনে যেন চমকে ওঠে চাঁদনি। ভয়ে শীত দ্বারা বেয়ে শীতল স্রোত বয়ে গেল তার। সে আরও কিছুটা কাছে এগিয়ে আসলো, ভয়ত কণ্ঠে বলল, এসব আপনি কি বলছেন? আমার তো ভীষণ ভয় লাগছে। বাদর কখনো মানুষের রক্ত খায়? তাহলে আপনি তো এই বাসে একাই থাকেন, আপনাকে কিছুই করে না কেন? আর আমিও তো এখানে আছি, জানালা খোলাই থাকে, আমার কোনো ক্ষতি করছে না কেন তারা? কারণ তারা যথাসময় তাদের খাদ্য অর্থাৎ রক্ত পেয়ে যাচ্ছে। ফ্রিজে থাকা যে রক্তর বোতলগুলো দেখেছো, সেটা এক বোতল করে প্রতিদিন তাদেরকে ছাদের উপর দিয়ে আসি। তারা সেটাই খেয়ে সন্তুষ্ট থাকে, তাই আমাদের কোনো ক্ষতি করে না। ওর কথা কেন জানে কোনোভাবে বিশ্বাস হচ্ছে না চাঁদনির, বরং নিজের মনে সন্দেহটা আরও প্রকটভাবে দেখা দিচ্ছে। কিন্তু শ্রাবণকে সেটা বুঝতে না দিয়ে আবারও প্রশ্ন করে ওঠে, আমি আপনার কথায় কিছুই বুঝতে পারছি না। তাদেরকে মাত্র এক বোতল রক্ত দিয়ে তারা আপনার কোনো ক্ষতি করবে না? এটা কেমন কথা? আর আপনি এমন বাসায় থাকেন কেন যেখানে এত বিপদ? এই বাসাটা আসলে কোন জায়গায়? এখানে সারাক্ষণ রাতের মতো অন্ধকার হয়ে থাকে কেন? কেন কোথাও কোনো সূর্যের আলো নেই? ওর কথার উত্তরে ভীষণ অস্থিরতায় পড়ে গেল শ্রাবণ। কি বলবে বুঝে উঠতে পারছে না সে। চাঁদনির মনে যে ভীষণভাবে প্রশ্নগুলো জেগে বসেছে সেটা ভালো করেই বুঝতে পারছে সে। কিন্তু যেভাবে হোক এই ভয়টা তার মন থেকে দূর করতে হবে, নইলে সময়ের আগে চাঁদনিকে মেরে ফেলতে হবে তার। তাই সে দ্রুত বলে ওঠে, দেখো, তুমি যেমন সন্দেহ করছো তেমন কিছুই নয়। আসলে এই বাড়িটা আমার বাবা মায়ের স্মৃতি। তারা মারা যাওয়ার সময় এটা আমাকে দিয়ে গেছে। আমার তো পৃথিবীতে আপন বলতে কেউ নেই, তাই এই বাড়িটা ছেড়ে চলে যেতে পারছি না। আর বাড়িটার চারপাশে জঙ্গলের মতো থাকা ওই বাদরগুলো এই জায়গাটাকে বেছে নিয়েছে। ওর কথার উত্তরে কিছুক্ষণ চুপ করে থাকে চাঁদনি। মনে মনে কিছু একটা ভেবে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলে ওঠে, বুঝতে পারছি। আমার ভীষণ পানি পিপাসা লেগেছে, আমাকে একটু পানি এনে দেন প্লিজ। গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখনই মারা যাব। ওর এমন কথা শুনে যেন হাঁফ ছেড়ে বাঁচতে শ্রাবণ। সে দ্রুত উঠে পানি আনতে চলে যান। চাঁদনিও তাড়াতাড়ি তার পিছন পিছন গিয়ে দেখে সে হাওয়ার বেগে বাসা থেকে কোথায় যেন চলে গেল। চাঁদনির আর বুঝতে বাকি রইল না সে আসলে কিসের পাল্টাই পড়েছে। ছোটবেলায় থেকে জিন, ভূত আর ভ্যাম্পায়ার গল্প পড়তে অভ্যস্ত ছিল সে, তাই সে বুঝতে পারে শ্রাবণ একজন ভ্যাম্পায়ার, সাধারণ কোনো মানুষ নয়। ওকে হয়তো কোনো একটা বিশেষ কারণে এখানে নিয়ে আসা হয়েছে, কিন্তু এখন অবধি ওর রক্ত চুষে ওকে মেরে ফেলে না কেন, এটা ভেবে চিন্তায় পড়ে যায় সে। তবে মনে মনে ভাবে যতটা সম্ভব নিজের মাঝে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কোনোভাবেই শ্রাবণকে বুঝতে দেওয়া যাবে না সে সব কিছু বুঝে গেছে। ভয়ে চাঁদনির হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। সে কি করবে, এখান থেকে কিভাবে বেঁচে ফিরবে, কোনো কিছুই বুঝতে পারে না। সে বুঝে গেছে এটা হয়তো তার বাড়ির থেকে অনেক দূরে, এমন কোনো একটি জায়গা যেখানে আশেপাশে তো অনেক দূর দূরান্ত পর্যন্ত কোনো বাড়ি ঘর বা জনমানব চিহ্ন নেই। এখান থেকে বের হওয়া তার জন্য অসম্ভব প্রায়। সে কোনোভাবেই নিজেকে সান্ত্বনা দিতে পারছে না। কিভাবে বাবার সাথে কন্ট্যাক্ট করবে সেটাও জানে না। কাছে কোনো ফোনও নেই যে কোনোভাবে বাবার সাথে যোগাযোগ করবে সে। মনে মনে ভীষণ রকম ভেঙে পড়ে। তখনই দেখে শ্রাবণ হাতে এক বোতল পানি নিয়ে তার দিকে এগিয়ে আসছে। ওকে দেখে নিজেকে স্বাভাবিক করে নিজের মুখে মৃদু হাসি ফোটানোর চেষ্টা করে চাঁদনি, যদিও ভিতরটা ভয়ে ফেটে যাচ্ছে তার। শ্রাবণ একটা গ্লাসে পানি ঢেলে ওর সামনে ধরে। চাঁদনি দ্রুত সেটা হাত থেকে নিয়ে ঢক ঢক করে সবটুকু পানি খেয়ে ফেলে। এই মুহূর্তে যেভাবেই হোক নিজেকে শান্ত স্বাভাবিক রাখতে হবে তার। শ্রাবণকে কিছুতেই বসতে দেওয়া যাবে না। সে বুঝে গেছে শ্রাবণের পরিচয়। পানি খাওয়া শেষ হতেই শ্রাবণ হেসে জিজ্ঞাসা করে, এখন কেমন লাগছে চাঁদ পাখি? আর কোনো কিছু লাগবে তোমায়? চাঁদনি জোরপূর্বক হেসে বলে, না, আর কিছু লাগবে না, কিন্তু
আমার ভীষণ ভয় লাগছে এখানে। আমি একটু বাবার কাছে যেতে চাই। ওর কথা মুহূর্তেই যেন শ্রাবণের মুখটা গভীর হয়ে যায়। সে গভীর গলায় বলে ওঠে, ঠিক আছে, তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব, কিন্তু এখন নয়। আগামী অমাবস্যার আগে এই বাড়ি থেকে বের হওয়া যাবে না, তাহলে ওই বাদুড়গুলো রক্ত চুষে মেরে ফেলতে পারে তোমার আর আমাকে। চাঁদনি আর কোনো বাড়তি কথা না বলে চুপচাপ গিয়ে বিছানার উপর অন্যদিকে ঘুরে শুয়ে পড়ে। এখন শ্রাবণকে দেখে এতটাই ভয় লাগছে যে তার সাথে কথা বলতেও হাত পা কাঁপাকাঁপি করছে। নিজেকে স্বাভাবিক করার জন্য শুয়ে পড়া ছাড়া আর কোনো উপায় নেই তার। ওকে চুপচাপ শুয়ে পড়তে দেখে শ্রাবণ যেন হাঁপ ছেড়ে বাঁচলো। শুয়ে পড়ার পর চাঁদনি চোখ বন্ধ করে মনে মনে ভাবতে লাগলো, হয়তো আগামী অমাবস্যা তার জন্য জীবনের শেষ দিন। শ্রাবণ হয়তো সেই অমাবস্যার জন্যই তাকে বিয়ে করে এখানে নিয়ে এসেছে। হয়তো সেই দিন তার রক্ত চুষে খেয়ে মেরে ফেলবে। নিশ্চয়ই এর পিছনে কোনো না কোনো প্ল্যান আছে তার। কথাগুলো ভেবেই ভয়ে ওর চোখ দিয়ে অষ্ট পড়তে লাগলো। মনে মনে কান্না করতে লাগলো সে। আল্লাহকে ডাকতে লাগলো সাহায্যের জন্য। বিছানার উপর শুয়ে থাকতে থাকতে ভীষণ একাকিত্ব লাগছে চাঁদনির, কিন্তু ভয়ে বিছানা থেকে উঠতে পারছে না সে। এবার সে ঘুরে শুয়ে এই দিক ওই দিক তাকিয়ে দেখে শ্রাবণ কোথাও আছে কি না। ওকে পুরো রুমে দেখতে না পেয়ে হাঁপ ছেড়ে বাঁচে সে। বিছানা থেকে উঠে দাঁড়ায়, বাইরের দিকে একটু উকি দিয়ে দেখার চেষ্টা করে এখন দিনের বেলা নাকি রাত, কিন্তু কোনো কিছুই বুঝতে পারে না। আন্দাজে ধরে নেয় হয়তো বিকেল হবে। অনেক ক্ষুধা লেগেছে তার, কিন্তু শ্রাবণের কাছে আবার খাবার চাওয়ার মতো সাহস নেই তার। তাই চুপচাপ বসে ভাবতে থাকে কিভাবে এখান থেকে পালিয়ে নিজেকে রক্ষা করা যায়। অনেকক্ষণ সময় নিয়ে ভেবে ও কোনো রকম আশার আলো দেখতে পায় না সে। মৃত্যুর ভয়ে চোখ থেকে গড়ে পড়ে দু ফোঁটা অশ্রু জল। চাঁদনি দ্রুত সেটা মুছে নিয়ে আশেপাশে তাকে কিছু একটা মনে মনে ভাবে। তারপর উঠে দাঁড়িয়ে আবারও জানালার কাছে চলে যায়। বাইরে উকি দিয়ে দেখে এখনও বটগাছগুলোর সাথে অনেকগুলো বাদুড়ের রূপ ভ্যাম্পায়ার ঝুলে আছে। চাঁদনি মনে মনে বলে, এই বাদুড়দের মাঝে একটা হয়তো শ্রাবণও হতে পারে, যে কিনা বাদুড়ের রূপ নিয়ে ওর উপর নজর রাখছে। কথাটা ভেবেই একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে সে। জানালার কাছ থেকে সরে এসে আবারও বিছানার উপর বসে। কিছুক্ষণ চুপ থেকে নিজেকে শক্ত করে নেয়। মনে মনে চিন্তা করে তার বাবা সবসময় বলতো যে কোনো বিপদ আসুক না কেন হাসি মুখে সেই বিপদের মোকাবেলা করতে। মনোবল হারিয়ে নিজেকে অসহায় ভাবলে সবসময় বিপদে পড়ে পিষে মরতে হয়। তাই নিজেকে শক্ত রেখে বুদ্ধি খাটিয়ে সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করতে হয়। কথাগুলো ভেবেই যেন মনের মাঝে এক আশার আলো দেখতে পায় চাঁদনি। কিন্তু কি করা যায় এই বিপদ থেকে রক্ষা পেতে, সেটাও তো তাকে ভাবতে হবে। সে আবারও ভাবতে লাগলো তার বাবা তাকে আরও কি বলেছিলেন। তখনই তার মনে পড়ে তার বাবা তাকে বলেছিল, পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা চাইলে পাওয়া যায় না, ভালোবাসা দিয়ে পৃথিবীর সবটুকু জয় করা যায়। কথাটা মনে পড়তেই যেন মুখে হাসি ফুটে উঠল চাঁদনির। সে মনে মনে ঠিক করে নিল যেভাবেই হোক শ্রাবণের বুকে নিজের ভালোবাসার দীপ জ্বালাবে। সেটা হয়তো সত্যিকারের ভালোবাসা হবে না, কিন্তু মিথ্যা ভালোবাসার অভিনয় করে তার থেকে বাঁচার চেষ্টা করতে হবে। কথাগুলো ভেবেই বিছানা থেকে উঠে দাঁড়ালো চাঁদনি। তারপর ও রুম থেকে বেরিয়ে বাইরের রুমে আস্তে আস্তে শ্রাবণকে ডাকতে লাগলো, শ্রাবণ আপনি কোথায়? আপনাকে কোথাও দেখছি না কেন? প্লিজ সামনে আসুন, আমার ভীষণ ভয় লাগছে। কথাটা বলার সাথে সাথে কোথায় থেকে যেন হাওয়ার বেগে ছুটে এসে ওর সামনে হাজির হলো শ্রাবণ। প্রথমে চাঁদনি কিছুটা ঘাবড়ে গেল, ভয়ে দুপা পিছিয়ে গেল। তারপর দুটো নিজেকে সামলে নিয়ে আবার ওর কাছে এগিয়ে এলো। ওকে কাছে এগিয়ে আসতে দেখে শ্রাবণ বলে উঠলো, কি হয়েছে? এভাবে ডাকছো কেন আমায়? কি হয়েছে আপনি জানেন না? বারবার আমাকে একা কোথায় চলে গেছেন আপনি? আমার যে বড্ড ক্ষুধা লেগেছে সেটাও কি আপনাকে বলতে হবে? বিয়ে করে যখন এনেছেন তাহলে সব কিছুর দায়িত্ব পূরণ করুন। আমার জন্য তাড়াতাড়ি খাবার নিয়ে আসুন, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। ওর এমন কথা শুনে কিছুটা ভ্যাবাচেকা খেয়ে গেল শ্রাবণ। মনে মনে ফিসফিস করে বলল, আমরা ভ্যাম্পায়ার হয়েও তো এত খাই না যতটা এই মানুষগুলো খায়। এরা এক একটা নাক্ষসের চাইতেও বেশি খাদক মনে হচ্ছে। কি হলো, দাঁড়িয়ে থেকে কি ভাবছেন এক মনে? আমাকে কিছু খাবার এনে দিন, নাকি আমি সারারাত না খেয়ে থাকবো? তুমি রুমে গিয়ে বসো, আমি তোমার জন্য এখনই খাবার নিয়ে আসছি। ওর কথা শুনে চাঁদনি চুপচাপ গিয়ে রুমের মধ্যে বসে পড়ল।
সে রুমটাকে ভালোভাবে তৃপ্ত নজরে দেখে মনে মনে ভাবলো কিছু তো একটা আছে যেটার উপায় আমি এখান থেকে বেরিয়ে যেতে পারবো, কিন্তু সেটা কি আমাকে খুঁজে বের করতেই হবে যেভাবেই হোক, সেটাও অমাবস্যার আগে। কথাগুলো ভাবতে ভাবতে তার চোখ আটকে গেল তার হাতে বেঁধে রাখা সেই পালকের দিকে, যেটা তার হাতে শ্রাবণ পরিয়ে দিয়েছিল। সে পলকটাকে অন্য হাত দিয়ে ধরে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। পলকটা ভীষণ অদ্ভুত দেখতে, এটা আসলে কিসের পলক তা কোনোভাবে বোঝা যাচ্ছে না। একদম ছোট একটা কালো কুচকুচে রঙের পলকটা, কিন্তু ভীষণ চিকচিকে, লাইটের আলোতে যেন চকচক করছে হাত, যেন সোনা লাগানো আছে তার সাথে। দূর থেকে দেখলে এমনটাই মনে হবে, খুব সুন্দর এবং সফট এটা। চাঁদনি কি মনে করে নিজের হাত থেকে পলকটা খুলে অন্য হাতে ধরলো, এপিট ওপিট ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। আনমনেই পলকটা দুই হাত ধরে দুই দিক থেকে টান দিল। সাথে সাথে সে খেয়াল করলো বাইরের বট গাছে ঝুলে থাকা বাদুড়গুলো উড়ে এসে তার জানালার উপর পড়ছে, লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ব্যাপারটা দেখে সে ভীষণ ভয় পেয়ে গেল। পলকটা হাতের মুঠোয় নিয়ে শক্ত করে চেপে ধরলো। তখনই তার মনে পড়ল এটা যতক্ষণ তার সাথে আছে তার কোনো বিপদ হবে না। তবে কি হাত থেকে খুলে সে ভুল করেছে? কথাটা ভেবে তাড়াতাড়ি আবার পলকটা হাতে বেঁধে নিল। সাথে সাথে আবারও বাদরগুলো উড়ে গাছের আগায় গিয়ে বসলো। তখন রুমের মাঝে এসে হাজির হলো শ্রাবণ, হাতে তার বিরিয়ানির প্যাকেট, কিন্তু তার মুখটা একদম লাল টকটকে বর্ণ ধারণ করে আছে। দেখে বোঝা যাচ্ছে ভীষণ রকম রেগে আছে সে দৌড়ে এসে চাঁদনির সামনে দাঁড়ালো, হাতের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, তুমি এটা হাত থেকে খুলছিলে কেন? তোমার কোনো ধারণা আছে এটা খোলার পর তোমার সাথে কত বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো? পাগল হয়েছো নাকি? আমি কতবার করে বলেছি এটা কোনোভাবেই হাত থেকে না খুলতে, এটা খুললেই তোমার বিপদ হবে। কেন বোঝো না? তোমরা মানুষের এত বোকা হও কেন? চাঁদনি কি বলবে ভেবে পাচ্ছে না। ওর এমন ভয়ঙ্কর রাগে মুখটা দেখে যেন গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার। সে চুপচাপ জড়সড়ো হয়ে বসে নিচের দিকে মাথা দিয়ে রাখলো। শ্রাবণ বুঝতে পারলো ও ভীষণ ভয় পেয়েছে, তাই নিজেকে শান্ত করার চেষ্টা করে গভীর গলায় বলল, দ্বিতীয়বার এই ভুলটা যেন আর কখনো হয় না। এই নাও বিরিয়ানি, খেয়ে নিজের আত্মাকে শান্তি দাও, সাথে আমাকেও। কথাটা বলে রুম থেকে অন্য রুমে চলে গেল সে। চাঁদনির চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়লো। চোখ থেকে জলটা মুছে নিয়ে বিরিয়ানির প্যাকেটটা হাতে নিয়ে খেতে শুরু করলো। ছোটবেলা থেকে ক্ষুধা সহ্য করতে পারে না সে, আর টেনশন করলে তো আরও বেশি ক্ষুধা লাগে তার। খাবার শেষ করে হাত ধুয়ে রুম থেকে বেরিয়ে আর এক রুমে গেল। দেখলো শ্রাবণ চুপচাপ বসে আছে সোফার উপর, মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছে সে। চাঁদনি সোজা গিয়ে একদম ঘা ঘেঁষে বসলো তার। ওর এমন কাণ্ডে সন্দেহের দৃষ্টিতে ওর দিকে তাকালো শ্রাবণ। ওকে কিছু বুঝতে না দিয়ে চাঁদনি আচমকা ওর গালে একটা চুমু দিল। তারপর লজ্জা পাওয়ার ভ্যান করে বলল, আপনি আমাকে ভালোবাসেন না কেন? শুধু ধমকান আর বকা দেন। নিজের বউয়ের সাথে কেউ এরকম আচরণ করে, তাও আবার নতুন বউ। বলদের মতো তাকিয়ে রইল ওর দিকে। কি বলবে না বলবে কিছুই বুঝে আসছে না তার। ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে চাঁদনি আবারও বলল, দেখুন আমি আপনাকে আগেই বলেছি, আবার বলছি, আমি কিন্তু আমার স্বামীকে নিয়ে বিয়ের আগে অনেক স্বপ্ন দেখেছি। স্বামীর সাথে প্রেম করব, সারাক্ষণ তার আদরে ভালোবাসায় রাঙিয়ে থাকব। কত চিন্তা করেছি এই সব নিয়ে, অথচ আপনার সাথে বিয়ে হওয়ার পরে সব কিছুই ভেস্তে যাচ্ছে। আর চলবে না এই সব। এখন থেকে আমাকে ভালো না বাসলে আপনার সাথে আর কথা বলবো না। আজকেই বাবার বাড়ি চলে যাব, এই বলে দিলাম। বলুন না আমাকে ভালোবাসবেন তো? কথাগুলো বলেই শ্রাবণের বুকের উপর আলতো করে নিজের মাথাটা রাখলো চাঁদনি। রেখে যেন আরেক দফা চমকে উঠল সে। সব সময় শ্রাবণের শরীর বরফের মতো ঠান্ডা থাকে। বুকের উপর মাথা রাখার পর তার কোনো হৃদয় স্পন্দন শুনতে পাচ্ছে না চাঁদনি, যেন কোনো মৃত ব্যক্তির বুকে মাথা রেখেছে সে। তবুও চুপচাপ সেভাবেই রইল, ভয় না পেয়ে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। এইদিকে শ্রাবণ যেন অবাকের উপর অবাক হচ্ছে, সেই সাথে ওর প্রতি প্রচুর পরিমাপ মায়া কাজ করছে তার। কেমন একটা ঘোর লেগে যাচ্ছে বারবার। কিন্তু এমন তো হবার কথা নয়। ভ্যাম্পায়ারদের কোনো মন থাকে না, না থাকে কোনো ভালোবাসা। তারা কারো উপর কখনো দুর্বল হয় না,
তবে সে কেন এমন হচ্ছে? কেন বারবার নিজেকে হারিয়ে ফেলছে একজন সাধারণ মানুষের কাছে? ও চাঁদনিকে নিজ থেকে জোর করে সরিয়ে দিতে চাইলে, কিন্তু চাঁদনি নাছোড়বান্দার মতো ওকে শক্ত করে জড়িয়ে ধরে ওর বুকে মাথা দিয়ে রইল। এবার যেন শ্রাবণ আরও বেশি দুর্বল হতে লাগলো তার প্রতি। কেন জানি বারবার নিজের ভ্যাম্পায়ার রূপটাকে হারিয়ে ফেলে সাধারণ মানুষের মতো বাঁচতে ইচ্ছা করলো তার। চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে থাকলো। এই মুহূর্তে তার রক্ত নেশা হচ্ছে না। কেন এমন হচ্ছে? কেন এই মেয়েটার প্রতি এত মায়া কাজ করছে তার? এটা তো হওয়ার কথা নয়। কথাগুলো ভেবেই তার মাথা ঘুরে উঠল। সে আবারও ফিরে তাকালো, দেখলো চাঁদনি আগের মতোই তার বুকের সাথে জড়িয়ে রয়েছে। সে না চাওয়া সত্ত্বেও ডান হাত দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিল। তারপর শান্ত গলায় বলল, কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? শ্রাবণের এমন কথায় ওর বুক থেকে নিজের মাথাটা তুলে ওর মুখের দিকে করুণ দৃষ্টিতে তাকালো চাঁদনি। কিছুক্ষণ চুপ থেকে করুণ গলায় বলল, ভালোই যদি বাসেন তাহলে মারতে চান কেন আমায়? ওর এমন কথায় কিছুটা ঘাবড়ে গেল শ্রাবণ। হসকচিয়ে উঠে ভাঙা গলায় বলে উঠল, মারতে চাই মানে? কি বলছো তুমি এইসব? ঠিকই তো বলছি, যদি নাই মারতে চান তাহলে এমন ঘরের মধ্যে বন্দি করে রেখেছেন কেন? আপনি জানেন বিয়ের আগে আমি কত স্বপ্ন দেখতাম যে বিয়ের পর স্বামীর সাথে ইচ্ছা মতো ঘুরবো, কিন্তু আমাদের বিয়ে হয়েছে আজ প্রায় 3 দিন হতে চললো, অথচ আপনি আমাকে নিয়ে একটু কোথাও ঘুরতে গেলেন না। আপনি একদম পচা, আমাকে একটু ভালোবাসেন না। কথাগুলো বলেই অভিমানের ভ্যান করে অন্যদিকে ঘুরিয়ে বসলো চাঁদনি আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো শ্রাবণ যেন তাকে নিয়ে বাইরে ঘুরতে যেতে রাজি হয়। যেভাবেই হোক এই বাড়ি থেকে বের হতে হবে তাকে। কিন্তু বেশ কিছুটা সময় পার হয়ে যাওয়ার পরেও শ্রাবণের কাছ থেকে কোনো রকম উত্তর এলো না। এতে বেশ নিরাশ হলো চাঁদনি। সে এবার পিছন দিকে ঘুরে তাকালো, কিন্তু আজব তার পাশে কেউ নেই। তার পাশে কেন? পুরো রুমে কেউ নেই। এবার কিছুটা ভয়ে কাজ করতে লাগলো চাঁদনির মনে। সে কি কিছু ভুল বলল? যদি শ্রাবণ তার কোনো ক্ষতি করে বসে? কথাটা ভেবেই একটা শুকনো ঢোক গেল সে। উঠে দাঁড়িয়ে কাঁপা কাঁপায় গলায় ডাকতে লাগলো, এই যে শুনছেন, কোথায় গেলেন আপনি? আমার ভীষণ ভয় লাগছে। কিন্তু না, কোথাও থেকে শ্রাবণ কোনো সাড়া পেল না। বেশ কিছুক্ষণ এইভাবে এই রুম ওই রুম খুঁজে নিরাশ হয়ে বেডরুমে গিয়ে বিছানার উপর বসে পড়ল সে। মনে মনে বাবার কথা ভেবেই ভীষণ রকম কান্না পেতে লাগলো তার। সে মনে মনে বলতে লাগলো, বাবা তোমার সাথে হয়তো আর কখনোই দেখা হবে না। এই বন্দি জীবন থেকে আমি কখনোই বের হতে পারবো না। এখান থেকে হয়তো আমার রক্তহীন লাশটা শুধু বের হবে। কোনো ভুল করে থাকলে তুমি আমায় ক্ষমা করে দিও বাবা। দাদি, তোমাকেও বড্ড মিস করছি, আমাকে এখান থেকে নিয়ে যাও না তোমরা প্লিজ। কথাগুলো মনে মনে বলেই চোখের জল ফেলতে লাগলো সে। তখনই পাশ থেকে কারো উপস্থিতি টের পেল। সে দ্রুত সেই দিকে তাকাতেই দেখলো শ্রাবণ মুচকি হেসে ওর দিকেই তাকিয়ে দাঁড়িয়ে আছে, ওর হাত দুইটা পেছনে রাখা। সে উঠে দাঁড়ালো, কিছু বলতে যাবে তার আগেই শ্রাবণ পেছন থেকে নিজের হাতটা সামনে এনে একটি বক্স ওর হাতে দিয়ে বলল, এই নাও, এর মধ্যে যেটা আছে সেটা পরে রেডি হয়ে নাও। তোমাকে নিয়ে ঘুরতে যাব, আর মন খারাপ করে থাকতে হবে না তোমার। মুহূর্তেই যেন কান্নাটা হাসিতে পরিণত হলো চাঁদনি। এখান থেকে বের হতে পারবে জেনে চোখের জল হারিয়ে গিয়ে মুখে হাসি ফুটে উঠল তার। সে দ্রুত বক্সটা হাতে নিয়ে সেটা খুলতে ব্যস্ত হয়ে পড়ল। বক্সটার মধ্যে থেকে বেরিয়ে আসলো অনেক সুন্দর একদম কালো কুচকুচে রঙের একটি ব্রাউন জামা। তবে জামাটার গলা অনেক লম্বা এবং বড়। চাঁদনি জামাটা নিজের গায়ের সাথে ধরে কোন গলায় বলল, জামার গলা তো অনেক বড়, আমি এটা পরবো কিভাবে? গলার জন্য তো অনেক নিচে নেমে আসবে এটা। ওর কথা শুনে শ্রাবণ মৃদু হেসে দিয়ে বলল, এত চিন্তা করছো কেন? এটা পরার পর তোমাকে আমি ছাড়া অন্য কেউ দেখবে না, তাই এত চিন্তা করার কোনো কারণই নেই, বুঝছেন? এখন তাড়াতাড়ি এটা পরে রেডি হয়ে নাও। আর হ্যাঁ, তোমার প্রয়োজনীয় সব কিছু এই বক্সটার মধ্যে আছে, সেগুলো নিয়ে রেডি হয়ে নাও। আমি অন্য রুমে গিয়ে বসছি। কথা বলে রুম থেকে বেরিয়ে গেল সে। চাঁদনি এখান থেকে বের হওয়ার আনন্দে আর কোনো কিছু না চিন্তা করে দ্রুত জামাটা পরে রেডি হতে লাগলো। 15 মিনিটের মধ্যে রেডি হয়ে রুম থেকে বেরিয়ে এলো সে। শ্রাবণের সামনে এসে দাঁড়াতেই ওকে দেখে উঠে দাঁড়ালো। এক নজরে ওর দিকে তাকিয়ে দেখতে লাগলো। ওকে দেখতে এতটা সুন্দর লাগছে যেন কোনো প্রিন্স দাঁড়িয়ে আছে।
কালো কুচকুচে রঙের জামাটা ও ফর্সা শরীরে যেন একদম ফুটে উঠেছে। জামার গলা বড় হওয়ার কারণে গলার অনেকটা অংশ দেখা যাচ্ছে। ওর ফর্সা গলা দেখে বারবার রক্ত নেশা হতে লাগলো শ্রাবণের, কিন্তু সেই দিকে তোয়াক্কা না করে চাঁদনির রূপের নেশায় পাগল হলো সে। তারপর এক পা দুপা করে ওর কাছে এগিয়ে এলো। আচমকাই নিজের অজান্তে ওর কপালে চুমু দিয়ে বসলো শ্রাবণ। তারপর আবেগের গলায় বলল, তোমার মতো সুন্দরী নারী আমি এর আগে কখনোই দেখিনি চাঁদ পাখি। ওর এমন কথা এবং কাজে চাঁদনি যেন কিছুক্ষণের জন্য ভুলেই গেল ওর স্বামী একজন ভ্যাম্পায়ার। সে আবেগের দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে থেকে মুচকে হেসে বলল, আপনার মতো এমন সুদর্শ পুরুষও আমি এর আগে কখনোই দেখিনি। আপনাকে প্রথম দেখাতেই আমি আপনার প্রেমে পড়ে গিয়েছিলাম। কিন্তু এতটুকু বলেই থেমে গেল চাঁদনি। তারপর মাথা নিচু করে ফেললো সে। বুকের মাঝে ব্যথা করতে শুরু করলো তার। ভীষণ কষ্ট হচ্ছে তার। মনে মনে বারবার ভাবছে, আজ শ্রাবণ যদি একজন সাধারণ মানুষ হতো, ওর ভালোবাসার স্বামী হতো, তাহলে কতই না সুন্দর হতো ওর জীবনটা। কিন্তু এই যে ওর প্রাণ কেড়ে নেওয়ার জন্য ওর সাথে এত নাটক করছে, এইসব ভেবেই যেন চোখে জল চলে আসলো চাঁদনির। কিন্তু এক মুহূর্তেও সে কাঁদতে চায় না। তাই নিজেকে সামনে নিয়ে বলল, কি হলো, এভাবে দাঁড়িয়ে থেকে আমাকে দেখতে থাকবেন না কি? ঘুরতে নিয়ে যাবেন না? ওর কথায় ধ্যান ভাঙল শ্রাবণের। মুচকি হেসে আচমকায় ওকে কোলে তুলে নিল। চাঁদনি অবাক হয়ে গিয়ে বলল, এটা কি করছেন? আমাকে কোলে নিলেন কেন আপনি? তুমি না বললে ঘুরতে যাবে, তাই তো কোলে নিলাম তোমাকে। এখন এত কথা না বলে চোখটা বন্ধ করো। ওর কথার উত্তরে চাঁদনি আরও বড় বড় করে ওর দিকে তাকালো। শুকনো ঢোক গিলে বলল, চোখ বন্ধ করব কেন? কি করবেন আপনি? শ্রাবণ কিছু বলল না। মুচকি হেসে ওর চোখের দিকে বড় বড় করে তাকালো। সাথে সাথেই ওর চোখ থেকে একটি নীল আলোক রশ্মি বেরিয়ে চাঁদনির চোখে গিয়ে পড়ল। ঘুমে ঢলে পড়ল চাঁদনি। তখনই মুহূর্তের মধ্যে শ্রাবণের পিঠের চামড়া ভেদ করে বেরিয়ে এলো বিশাল লম্বা লম্বা দুইটা কালো রঙের ডানা। সেই ডানাগুলোর পালকগুলো যেন একদম কিসকিস করছে, ঠিক যেমন পলক চাঁদনির হাতে বেঁধে দেওয়া হয়েছে। শ্রাবণ নিজের ডানা ঝাপটে মুহূর্তের মধ্যে চাঁদনিকে নিয়ে উড়াল দিল। কোথাও একটা চলে গেল। গায়ে ঠান্ডা বাতাস এবং নাকে অসম্ভব সুন্দর ঘ্রাণ পাওয়ায় ঘুম ভেঙে গেল চাঁদনির। চোখ খুলে তাকাতেই দেখলো সে এখনও শ্রাবণের কোলের মধ্যে রয়েছে। সাথে সাথে সে আশেপাশে ঘুরে তাকালো, দেখলো বিশাল বড় এক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে তারা। সে ভয় পেয়ে গেল। দ্রুত শ্রাবণ গলা জড়িয়ে ধরে চোখের খিচকে বন্ধ করে বলল, ও মা গো, আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? এখান থেকে ফেলে দিয়ে মেরে ফেলবেন নাকি? ওর কথা শুনে মুচকে হাসল শ্রাবণ। কোল থেকে আস্তে করে নিচে নামিয়ে দিল। চাঁদনি চারপাশে তাকিয়ে ভালোভাবে খেয়াল করে দেখলো পাহাড়ের চূড়ায় হলেও জায়গাটা অনেক চওড়া। অসম্ভব সুন্দর জায়গাটা। আকাশের মেঘগুলো যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা রকম ফুলের গাছ। সেই ফুলগুলো সে আগে কখনোই দেখেনি। অসম্ভব সুন্দর ফুলের ঘ্রাণটাও যেন বাতাসের তালে তালে তার নাকেও বাড়িয়ে খেয়ে যাচ্ছে, যার সমাজে বেকুল হয়ে যাচ্ছে তার মন। মুহূর্তে সে সব কিছু ভুলে গিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে লাগলো। আকাশের দিকে হাত বাড়িয়ে দিতেই একখণ্ড মেঘ এসে তার হাত ভিজিয়ে দিল। এতটা সুন্দর জায়গায় সে এর আগে কখনোই আসেনি। তার মনে হচ্ছে যে সে যেন জীবন্ত অবস্থাতেই স্বর্গে চলে এসেছে। চাঁদনি এবার বেকুল হয়ে এই দিক থেকে ওই দিকে ছোটাছুটি করতে লাগলো। একটি ফুল গাছের কাছে গিয়ে ফুলগুলো ছুঁয়ে দেখতে লাগলো, তার ঘ্রাণ নিতে লাগলো। বারবার আকাশের মেঘগুলো ছুঁয়ে দিতে হাত ভেজাতে লাগলো। তার এমন আনন্দ দেখে চোখ জুড়ে উপভোগ করতে লাগছিল শ্রাবণ। সেও যেন মুহূর্তের জন্যই সব কিছু ভুলে গিয়েছে। চাঁদনিকে সে কেন নিয়ে এসেছে সেই ব্যাপারে। ছোটাছুটি করতে করতে আচমকাই পাহাড়ের একদম কোনায় চলে গেল চাঁদনি। আর বেখেয়ালি পা ফসকে পড়ে গেল পাহাড়ের নিচে। ব্যাপারটা খেয়াল হতেই শ্রাবণ যেন প্রাণ পাখিটা উড়ে যেতে চাইল। সে এক মুহূর্তে দেরি না করে নিজের ভ্যাম্পায়ার রূপে এসে লাফ দিল পাহাড় থেকে। আর মুহূর্তের মধ্যেই চাঁদনিকে গিয়ে ধরে ফেললো সে। ওকে কোলে নিয়েই উঠে এলো পাহাড়ের চূড়ায়। এই প্রথম ওকে ভ্যাম্পায়ার রূপে দেখছে চাঁদনি। কোল থেকে নামিয়ে দিতেই সে ভয়ে ওর থেকে বেশ কিছুটা দূরে চলে গেল। তীব্র দৃষ্টিতে পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে দেখতে লাগলো। শ্রাবণের চোখ দুটো টকটকে লাল বর্ণ ধারণ করেছে। হাতের নখগুলো হয়ে আসছে লম্বা লম্বা। মুখের মধ্যে সরু দুই দাঁত বেরিয়ে আসে।
পিঠ ভেদ করে বেরিয়ে আসে বিশাল লম্বা লম্বা দুইটি কালো কুচকুচে রঙের ডানা। সেই ডানার সাথে চিকচিক করতে থাকা পালকগুলো বাতাসে উঠছে। চাঁদনি আর নিজেকে ধরে রাখতে পারল না, সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে গেল। সাথে সাথে শ্রাবণ দৌড়ে গিয়ে ওকে ধরে ফেললো, বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিয়ে মানুষের রূপে ফিরে এলো। ওকে জড়িয়ে ধরে চিৎকার করে বলল, ভয় পেও না চাঁদ পাখি, আমি তোমার কিছু হতে দেব না। তুমি এই পাথরের মন থেকে ভালোবাসা সৃষ্টি করেছো, তোমার শরীরে কোনো আঁচড় পড়তে দেব না আমি। তোমাকে বিপদে ফেলার জন্য নিয়ে এসেছিলাম, রক্ত খেয়ে মেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু এখন থেকে তোমার সকল বিপদের ঢাল হয়ে দাঁড়াবো আমি। তুমি আমার প্রাণ পাখি, তোমার কিছু হলে আমি নিজেও মরে যাব। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি চাঁদনি, কিন্তু আমার এই ভালোবাসাই যে তোমার সবচাইতে বড় বিপদের কারণ হবে। চাঁদনিকে কোলে নিয়ে বাসায় ফিরে ওকে বিছানার উপর শুয়ে দিল শ্রাবণ। পাশে বসে কিছুক্ষণ এক নজরে তাকিয়ে রইল ওর দিকে। আজকে যেন একটু বেশি মায়াবী লাগছে মেয়েটাকে। হয়তো নিজের ভালোটা পুরোপুরি প্রকাশ পেয়েছে বলে এত মায়াবী লাগছে তাকে, নয়তো এতদিন হয়তো সেভাবে ওর দিকে গুরুত্ব দিয়ে দেখা হয়নি তার, তাই তো ওর মায়াবী চেহারাটা নজরে আসেনি। শ্রাবণ যেন ইচ্ছা করছে এই মুহূর্তে ওকে বুকে জড়িয়ে নিয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াতে, জীবনের সবটুকু ভালোবাসা দিয়ে ওর জীবনটা ধন্য করে দিতে। মুহূর্তে নিজের ভ্যাম্পায়ার হওয়ার কথাটা মনে পড়তেই মুখটা শুকনো হয়ে গেল শ্রাবণের। মনে মনে ভাবলো চাঁদনি তাকে দেখে অজ্ঞান হয়ে গেল, সে কি মেনে নিবে ওকে? ওকে কি ভালোবাসবে সে? কথাগুলো ভেবেই সে মনে মনে ঠিক করলো চাঁদনি স্মৃতিশক্তি ভুলিয়ে দেবে সে যেন কোনোভাবেই মনে না করতে পারে শ্রাবণ একটা ভ্যাম্পায়ার। কথাগুলো ভেবেই ওর মাথায় হাত রাখতে গিয়েও হাতটা সরিয়ে নিল সে। মনে মনে ভাবলো সে এই কাজটা করলে চাঁদনির সত্যিকারের ভালোবাসা কখনোই পাবে না, কিন্তু সেও তো চায় তার মতো করে চাঁদনিও তাকে এভাবেই ভালোবাসুক। তাই কথাগুলো ভেবেই সেখান থেকে উঠে দাঁড়ালো সে। বেশ কিছুক্ষণ ওর দিকে এক নজর তাকিয়ে রইল। তখনই ওর কানে একটা কথা ভেসে আসলো। সে এইদিকে ওইদিকে ফিরে তাকিয়ে দ্রুত উড়াল দিয়ে জানলা দিয়ে বাইরে কোথাও যেন চলে গেল। বন জঙ্গল পেরিয়ে বিশাল এক প্রাসাদের সামনে গিয়ে নামলো শ্রাবণ। সে এখানে পুরোপুরি ভ্যাম্পায়ার রূপে আছে। অসম্ভব হিংস্র এবং ভয়ঙ্কর লাগছে দেখতে তাকে। গুটিসুটি পায়ে এগিয়ে যেতে লাগলো প্রাসাদের ভিতরের দিকে। আশেপাশে থাকা সকল ভ্যাম্পায়ারগুলো তাকে দেখে একদম স্তব্ধ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সামনে এগিয়ে যেতেই একটি ভ্যাম্পায়ার রূপের বৃদ্ধ লোক বসে থাকা অবস্থায় বলে উঠল, ওখানেই দাঁড়াও, আর সামনে এগিয়ে আসবে না। ওনার কথার উত্তরে চুপচাপ দাঁড়িয়ে পড়ল শ্রাবণ। সন্দেহের দৃষ্টিতে লোকটির দিকে তাকালো। লোকটি এবার কিছুটা গর্জে উঠে বলে উঠল, কি করছো তুমি শ্রাবণ? আমি সৈন্যদের কাছে কি শুনছি এইসব? ওনার কথার উত্তরে শ্রাবণ তৃপ্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে, কোনো উত্তর দেয় না। লোকটি এবার নিজের জায়গা থেকে উঠে ওর দিকে এগোতে আস্তে আস্তে বলল, ওই মেয়েটাকে তুমি ঘুরতে নিয়ে যাচ্ছ কেন? আমার সৈন্য দেখেছে তুমি ওর সাথে এমন আচরণ করছো যেন সত্যিই তোমার বউ। তুমি কি তোমার বাবার মতো একই ভুল করতে যাচ্ছ নাকি? তুমি কি জানো না এর ফলাফল কতটা ভয়ঙ্কর হতে পারে? আর তাছাড়াও এই মেয়েটি আমাদের শক্তির উদ্দেশ্য, সেটা কি ভুলে যাচ্ছ তুমি? ওনার কথার কোনো রকম উত্তর দেয় না শ্রাবণ। রাগে দাঁত কটকট করে কর্কর গলায় বলে উঠল, আপনি কি এই কথাগুলো বলার জন্য আমাকে এখানে ডেকেছেন? অন্য কোনো দরকার থাকলে আমাকে বলতে পারেন, আমাকে দ্রুত ফিরতে হবে। এবার লোকটি বেশ রেগে যায়। ওর সামনে এগিয়ে এসে চিৎকার করে বলে, তুমি কি ভুলে যাচ্ছ আমি তোমার কে হই? ভুলে যেও না, তোমার গুরুজন বলতে একমাত্র আমিই আছি। তাই আমার সাথে কথা বলতে অবশ্যই সংযতভাবে কথা বলবে। তোমাকে আমি এই কথাগুলো বলার জন্যই ডেকেছিলাম। সাবধান করে দিচ্ছি, নিজের বাবার মতো ভুল তুমিও করো না, এর জন্য অনেক দাম দিতে হবে তোমায়। ভুলে যেও না তুমি এই ভ্যাম্পায়ার রাজত্বর হবু রাজা, সবচাইতে শক্তিশালী ও বুদ্ধিমান ভ্যাম্পায়ার। আমি কোনো কিছুই ভুলিনি, আর নিজের যথাযথ দায়িত্ব পালন করব আমি। কিন্তু এখন আমাকে যেতে হবে। কথাটি বলেই লোকটিকে আর কিছু না বলার সুযোগ দিয়ে দ্রুত সেখান থেকে উড়াল দিয়ে চলে গেল শ্রাবণ। ওর চলে যাওয়ার পানে তাকিয়ে থেকে রেগে দাঁত কটকট করতে লাগলো লোকটি আর কেউ নয়, সে হলো শ্রাবণের দাদা। সে ভালো করেই জানে নিজের নাতনির রাগের সম্পর্কে। তারা যত কিছুই করুক না কেন
সে যদি একবার কিছু একটা মস্তিষ্ক করে নেয় তাকে সেই জায়গা থেকে সরানো কঠিন। তাই তিনি ভীষণ চিন্তায় আছেন শ্রাবণ আবার এমন কিছু করে না বসে যার জন্য তাকে অনেক বেশি পস্তাতে হয়। তার বাবার মতো ঘুম ভাঙতেই নিজেকে বিছানার উপর আবিষ্কার করে চাঁদনি। চারপাশে তাকে ভালো করে খেয়াল করে দেখে আশেপাশে কেউ নেই। সে দ্রুত উঠে বিছানায় বসে। শ্রাবণের ভ্যাম্পায়ার রূপটা চোখের সামনে ভেসে উঠতে ভয়ে তার শিরোধারা বেরিয়ে শীতল সুদ বয়ে যাচ্ছে। এতদিন সাহস করে ওর সাথে কথা বললেও আজকে ওর আসল রূপ দেখার পর সব সাহস যেন হারিয়ে ফেলেছে সে। আর একবার এই রূপকে সামনে দেখলে হয়তো হার্ট অ্যাটাক করে মরে যাবে সে। মৃত্যুর ভয় যেন মনটা একদম বেকুল হয়ে আসছে চাঁদনির। সে কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। এখান থেকে পালানোর মতো যেন কোনো রাস্তাই নেই, সেটা বেশ ভালোভাবে বুঝতে পারছে চাঁদনি। তাই বসে বসে কান্না করতে লাগলো সে আর বলতে লাগলো, বাবা দাদি তোমরা কোথায়? আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। এই নাক্ষসটা আমায় মেরে ফেলবে, আমি বাঁচতে চাই। এতটুকু বলতে শ্রাবণ এসে সামনে দাঁড়ায় তার। এবার যেন অন্তরাত্মা বেরিয়ে যাওয়া অবস্থা তার। সে দ্রুত পেছনে যেতে যেতে খাটের সাথে একদম আটকে গেল। পাশে থাকা বালিশটা হাতে নিয়ে নিজের সামনে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ আমাকে মারবেন না, আমাকে আমার বাবার কাছে যেতে দিন। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন এখানে আমাকে মেরে ফেলতে নিয়ে এসেছেন? আপনি একটা নাক্ষস, আপনি কোনো মানুষ নন, খুব ভয়ঙ্কর আপনি। আমি আপনার সাথে থাকতে চাই না, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। প্লিজ আমাকে আমার বাবার কাছে যেতে দিন, আমার ভীষণ ভয় লাগছে। কথাগুলো বলেই ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো চাঁদনি। ওর কান্না যেন শ্রাবণ বুকে গিয়ে বিচ্ছে। বুকের মধ্যে চিনচিন ব্যথা শুরু হলো তার। সে এক পা সামনে এগিয়ে আসতেই চাঁদনি আবারও চিৎকার করে বলল, প্লিজ আর সামনে আসবেন না। আপনি আমাকে রক্ত চুষে মেরে ফেলতে চান তাই না? আমি আপনার সব কিছুই বুঝে গেছি, প্লিজ আমাকে মারবেন না। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, কথা দিচ্ছি আমাকে বাবার কাছে যেতে দিন। আমি আপনার কথা কাউকেই বলবো না, আমি একদম চুপ করে লক্ষ্য মেয়ের মতো ঘরে বসে থাকবো। আমাকে ছেড়ে দিন, আমার বড্ড ভয় করছে এখানে থাকতে। আমি হার্ট অ্যাটাক করে মারা যাবো এখানে থাকলে। কথাগুলো বলেই আবারও ফুপিয়ে কান্না করে উঠল চাঁদনি। এবার আর শ্রাবণ চুপ থাকতে পারলো না, দ্রুত ওর কাছে এগিয়ে এলো। ওর হাতটা খপ করে ধরে ফেলে বলতে লাগলো, এভাবে ভয় পাচ্ছ কেন তুমি আমায় দেখে? আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমাকে ভালোবাসি চাঁদ পাখি। তুমি কেন বুঝতে পারছো না তোমার কোনো ক্ষতি করলে এতদিন এখানে এত যত্ন করে রাখতাম না? আপনি মিথ্যা বলছেন, আমি জানি আপনি সব কিছুই বানিয়ে বলছেন। আপনি আমায় ভালোবাসেন না। কোনো নাক্ষয় ভ্যাম্পায়ার কখনো কোনো মানুষকে ভালোবাসতে পারে না। বরং অমাবস্যার রাতে আপনি আমাকে খুন করবেন বলে এত যত্নই রেখেছেন। আমি ছোটোবেলা থেকেই ভূত পেত এবং ভ্যাম্পায়ার গল্প পড়েছি, আমি জানি তারা এমনটাই করে। আপনি আমাকে অমাবস্যার রাতে মেরে ফেলবেন তাই না? প্লিজ আমাকে মারবেন না, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। দেখুন আমার মতো এমন সাদাসিধা মেয়ে মেরে আপনি কি লাভ পাবেন? প্লিজ আমাকে ছেড়ে দিন। ওর কথার উত্তরে শ্রাবণ আর কিছু বলল না। সে বুঝতে পারছে চাঁদনি ওকে দেখে অসম্ভব ভয় পাচ্ছে, ওকে কোনো কিছু বুঝিয়ে লাভ হবে না। তাই মনে মনে একটা সিদ্ধান্ত নিল সে। এবার উঠে দাঁড়িয়ে কিছুটা দূরে সরে গিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, আমি রাতেই তোমাকে নিয়ে তোমার বাবার কাছে ফিরিয়ে দিয়ে আসবো। কথা দিচ্ছি তোমার কোনো ক্ষতি হবে না। তবে একটা কথা মনে রেখো, আমি তোমাকে সত্যিই ভালোবাসি চাঁদ পাখি। কখনো যদি আমার জন্য তোমার মনে ভালোবাসার সৃষ্টি হয় তখন আমাকে স্মরণ করো, আমি তোমার কাছে পৌঁছে যাব। আর হ্যাঁ, তোমার হাতে থাকা ওই পলকটা কখনোই হারাবে না বা নিজে থেকে দূরে সরাবেও না। ওটা তোমার রক্ষা করবে সব বিপদ থেকে। কথাগুলো বলেই সে রুম থেকে বেরিয়ে অন্য রুমে চলে গেল। চাঁদনি ওর কথাই যেন কিছুটা আশ্চর্য হলো, কিন্তু বুকের মধ্যে কারা ভয়টা যেন এখনো কাটেনি। সে জড়সড়ো হয়ে বালিশ নিয়ে বসে অপেক্ষা করতে লাগলো বাড়িতে যাওয়ার জন্য। প্রায় আধা ঘন্টা পর শ্রাবণ ফিরে এলো ওর রুমে। অন্যদিকে তাকিয়ে গভীর গলায় বলল, তোমার আগের কাপড়গুলো পরে রেডি হয়ে নাও, তোমাকে তোমার বাবার বাড়িতে দিয়ে আসবো। কথাটা বলতে দেরি চাঁদনির বিছানা থেকে উঠতে দেরি হয় না। সে দৌড়ে ওয়াশরুমে গিয়ে কাপড় চেঞ্জ করে ফেললো। তারপর তাড়াহুড়া করে বের হতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে নিল। তখনই শ্রাবণ মুহূর্তের মাঝে দৌড়ে গিয়ে ওকে ধরে ফেললো।
চাঁদনি রেডি হয়ে এসে সামনে দাঁড়িয়ে উচ্চিত কণ্ঠ বলল, চলুন আমি রেডি, আমাকে তাড়াতাড়ি আমার বাবার কাছে নিয়ে চলুন, আমি আর এখানে থাকতে চাই না। শ্রাবণ করুণ দৃষ্টিতে ওর দিকে তাকালো। বেশ কিছুক্ষণ এক নজরে তাকিয়ে থেকে শান্ত গলায় বলল, এখন যাওয়া যাবে না, আরও আধা ঘন্টা পরে নিয়ে যাব। এতক্ষণ আমার জন্য একটা কাজ করতে পারবে? ওর এমন কথায় কিছুটা ঘাবড়ে গেল চাঁদনি। মনে মনে ভাবলো, এই ভয়ে তাকে মেরে ফেলবে শ্রাবণ। এতক্ষণ হয়তো মিথ্যা সান্ত্বনা দিয়েছে তাকে। সে ভয়ে ভয়ে বলল, কোন কি কাজ? তেমন কিছু নয়, এই আধা ঘন্টা আমার সামনে বসে থেকে গল্প করবে, ঠিক আগের মতো। ওর কথার উত্তর চাঁদনি কী বলবে ভেবে পাচ্ছে না। ওর এইসব কথায় যেমন ভয় পাচ্ছে তেমন খারাপও লাগছে, কিন্তু তবুও মনে সাহস নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমি গল্প করব। ওর থেকে সম্মতি পেয়ে শ্রাবণ খপ করে ওর হাত ধরে বসলো। তারপর ওকে নিয়ে বাইরের রুমে সোফার উপর গিয়ে বসলো। চাঁদনি কিছুটা ভয় পেলেও মনে সাহস নিয়ে এগিয়ে এলো ওর সাথে। সোফার উপর বসে টেবিলের উপর থেকে একটা আপেল নিয়ে ওর হাতে নিয়ে বলল, এটা খেয়ে নাও চাঁদ পাখি, অনেকক্ষণ হলো কিছু খাওনি তুমি, আর আমার সাথে গল্প করো, তোমার যা মন চায়। সে আপেলটা হাতে নিল, কিন্তু খাবার সাহস পাচ্ছে না, তাই হাতে নিয়ে চুপচাপ বসে রইল। ওকে আপেল হাতে চুপ করে বসে থাকতে দেখে শ্রাবণ টেবিলের উপর থেকে একটা ছুরি নিল। ওর হাতে ছুরি দেখে লাফিয়ে উঠে দাঁড়ালো চাঁদনি। চিৎকার দিয়ে কয়েক পা পিছিয়ে গেল সে। ওর মনে মনে ভাবলো, ওকে হয়তো খুন করার জন্যই ছুরিটা হাতে নিয়েছে। সে তার মনের কথা বুঝতে পেরে মৃদু হয়ে শ্রাবণ বলল, ভয় পেও না, এটা আমি এই আপেলটা কাটার জন্য নিয়েছিলাম, কাউকে মারতে হলে আমার ছুরির দরকার হয় না। আচ্ছা নাও, তুমি নিজেই কেটে খাও। এবার কিছুটা সাহস ফিরে পেল চাঁদনি। গুটিসুটি পায়ে ওর পাশে এসে বসে হাত থেকে ছুরিটা ছো মেরে কেড়ে নিল। ওর কাণ্ড দেখে মৃদু হাসলো শ্রাবণ। তারপর বলতে শুরু করলো, জানো চাঁদ পাখি, তোমাকে এখানে তুলে নেওয়ার আসার একটাই কারণ ছিল আমার কাছে, আর সেটা হলো অমাবস্যার রাতে তোমাকে হত্যা করে তোমার রক্ত পান করে নিজের শক্তি চিরতরে করব। কিন্তু কখনো স্বপ্নও কল্পনা করিনি যে আমি তোমার কোনো এক মানব কন্যার প্রেমে পড়ে যাব, আর সে হবে তুমি, যাকে আমি মেরে ফেলার জন্য এনেছি। অথচ দেখো, তোমায় ভালোবাসি এতটা ডুবে গেছে যে এখন তোমাকে হত্যা করা তো দূরের কথা, তোমার কথা কেউ মুখে আনলেও তাকে চিরতরে শেষ করে দেব। বিশ্বাস করো চাঁদ পাখি, তোমাকে আমি বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। ভ্যাম্পায়ারদের কোনো মন হয় না, তাদের মনে ভালোবাসা সৃষ্টি হয় না, তাদের মাঝে কোনো মায়া মমতা থাকে না। অথচ জানি না কিভাবে তুমি সেইগুলো আমার মাঝে সৃষ্টি করেছো। আমি না চাইতেও তোমার প্রেমে পড়ে গেছি, তোমায় ভালোবাসে অন্ধ হয়ে গেছি। সব কিছু ভুলে শুধু তোমাকেই চাই আমার, আর কিছু নয়। কিন্তু তুমি যেহেতু আমাকে ভয় পাচ্ছ, আমার থেকে দূরে সরে যেতে চাইছো, আমি তোমাকে মানা করব না। কিন্তু এতটুকু বলতেই হঠাৎ চিৎকার করে উঠল চাঁদনি। সাথে সাথে রক্ত তীব্র গন্ধ পৌঁছে গেল শ্রাবণ নাকে। মুহূর্তের মধ্যে তার চোখ দুটো রক্তবর্ণ ধারণ করলো, মুখে ফাঁক দিয়ে সরু দাঁত বেরিয়ে এলো। ভয়ঙ্কর চেহারা ভ্যাম্পায়ার রূপে ফিরে এলো সে। আপেল কাটতে গিয়ে বেখেয়ালি নিজের হাত কেটে ফেলেছে চাঁদনি। সেখান থেকে গড়িয়ে পড়ছে রক্ত। সেটার গন্ধেই হঠাৎ করে শ্রাবণ এত অত্যপদন। চাঁদনির মুখের দিকে তাকিয়ে দেখতে ভয়ে চিৎকার করে ওঠে, কয়েক পা পিছিয়ে গেল, কান্না করতে করতে বলল, প্লিজ আমাকে মারবেন না, আমাকে যেতে দিন, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, আমাকে যেতে দিন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে মারবেন না প্লিজ। ওকে ভয় পেয়ে দেখে শ্রাবণ শান্ত কণ্ঠে বলে উঠল, ভয় পেও না চাঁদ পাখি, আমি তোমার কোনো ক্ষতি করব না। আসলে রক্তের গন্ধটা এত কাছ থেকে এসে নাকে লাগছে, আমার আসল রূপটা সামনে চলে এসেছে। নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছিলাম আমি, কিছুক্ষণের মাঝে সেটা ঠিক হয়ে যাবে, কিন্তু তোমার গায়ে একটা আঁচড়ও পড়বে না। তোমার এক ফোঁটা রক্তর দাম আমার কাছে আমার জীবনের চাইতেও বেশি। ওই ঘরের ড্যাঙে ওষুধের বক্স আছে, সেটা নিয়ে নিজের হাতে ব্যান্ডেজ করে নাও, আমি এখানে আসি। ওর কথা শুনে আর এক মুহূর্ত দেরি করল না চাঁদনি। দ্রুত হাতটা চেপে ধরে নিজে অন্য রুমে চলে গেল। ড্যাং থেকে ওষুধের বক্স বের করে নিজের হাতে কাটা স্থানে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে নিল। কিছুক্ষণ পরেই ওর রুমে ঢুকলো শ্রাবণ। এবার স্বাভাবিক রূপেই ফিরে এসেছে সে। ওকে স্বাভাবিক রূপে দেখে যেন হাঁপ ছেড়ে বাঁচলো চাঁদনি। শ্রাবণ জানলার বাইরের দিকে তাকিয়ে গভীর কণ্ঠে বলে উঠল, চলো, তোমাকে নিয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে। কথাটা বলেই ওর দিকে ফিরে তাকালো।
তারপর মুহূর্তে ভ্যাম্পায়ার রূপ নিয়ে নিল। পিছন থেকে দুটি পাখা বেরিয়ে এলো তার। চাঁদনি কিছুটা ভয় পেয়ে পিছিয়ে গেল। ওকে ভয় পেতে দেখে গভীর গলায় বলে উঠল, ভয় পেও না, আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতেই এই রূপ নিয়েছি, এইদিকে আসো। কিন্তু চাঁদনি সাহস পাচ্ছে না। শেষে বাধ্য হয়ে সেকেন্ডের মধ্যে ওর কাছে চলে এলো। ওকে শক্ত করে বুকে জড়িয়ে নিজের ডানা দিয়ে ঢেকে নিল। তারপর চাঁদনির মনে হতে লাগলো সে যেন হাওয়ার বেগে কোথাও একটা ছুটে চলছে। ভালো করে বোঝার জন্য ওর বুক থেকে মাথাটা তুলে তাকায় দেখলো তারা যেন হাওয়ার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে সামনে। প্রায় 15 মিনিট এইভাবে ওর বুকের মাছ থেকে উড়ে আসার পর একটা শুনশান জায়গায় এসে ওকে নিয়ে নামলো শ্রাবণ। সেখানে নামতেই চাঁদনির চারপাশে চোখ বুলিয়ে দেখে নিল। ঘুটঘুটে অন্ধকার থাকার কারণে জায়গাটা ঠিক কোথায় কিছুই বুঝতে পারছে না সে। ওকে এই দিকে ওই দিকে তাকাতে দেখে শ্রাবণ গভীর গলায় বলল, এটা সেই জায়গায় যেখানে তোমার সাথে প্রথম দেখা হয়েছিল আমার। তুমি এখন ঠিক সেই জায়গায় আছো যেখান থেকে অজ্ঞান অবস্থায় কোলে তুলে নিয়েছিলাম আমি তোমায়। এখন থেকে কিছুটা হেঁটে গেলেই তোমার বাড়ি। কথাগুলো বলেই সামনের দিকে চোখ তুলে তাকালো। সাথে সাথে তার চোখ থেকে একটা আলোক রশ্মি বেরিয়ে সামনের পথটুকু একদম আলোকিত হয়ে গেল। চাঁদনির চারপাশে তাকিয়ে বুঝতে পারলো ও ঠিক কথাই বলছে। সে এখন তার বাড়ির কাছের জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে। কিন্তু শ্রাবণের চোখ থেকে আলোর রোশনি বেরোতে দেখে বেশ ভয় পেয়ে যায় সে। তাই দ্রুত বাড়ির দিকে দৌড়ে যেতে লাগলো। তখনই শ্রাবণ আবার উড়ে এসে তার সামনে দাঁড়ালো। তার হাতটা ধরে কোন গলায় বলল, চলে যাচ্ছ? যাও চাঁদ পাখি, আমি তোমাকে আটকাবো না। কিন্তু একটা কথা মনে রেখো, তোমার হাতের এই পালকটা 1 মিনিটের জন্য নিজে থেকে দূরে সরাবে না। বিশেষ করে আমাবস্যার আগে তো কখনোই না, কারণ এর আগে এটা সরালে তোমার জীবনে একটি অন্ধকার নেমে আসবে। তুমি কোনোভাবেই নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচাতে পারবে না, কথাটা মনে রেখো। চাঁদনি মুখে কিছু বলে না, ভয়ে ভয়ে মাথা নেড়ে সাই দিল। তারপর আবার ওকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যেতে লাগলো। তখনই পিছন থেকে করুণ কণ্ঠে বলে উঠল, আমি তোমাকে ভালোবাসি চাঁদ পাখি, সত্যি অনেক বেশি ভালোবাসি। কখনো যদি আমার কথা একটিবারের জন্য মনে হয়, যদি মনে হয় তুমি আমাকে ভালোবাসো, তাহলে ফিরে এসো, আমি তোমার অপেক্ষা করব। একটিবার আমাকে স্মরণ করে দেখো, আমি যেখানেই থাকে ছুটে চলে আসবো তোমার কাছে, তোমাকে নিজের করতে, নিজের করে নিয়ে যেতে নিজের রাজ্যে। কথাটি বলেই পিছন থেকে উড়ে গেল শ্রাবণ। চাঁদনি পিছে ঘুরে ওর চলে যাওয়ার দিকে তাকালো, কিন্তু কোথায় তাকে দেখতে পেল না। সে একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মনে ছুটল নিজের বাড়ির দিকে। আজ যেন নিজেকে মুক্ত পাখির মতো মনে হচ্ছে তার। মাঝরাতের সময় দরজায় ঠাস ঠাস করে শব্দ হওয়ায় ঘুম ভেঙে গেল রতন মিয়া ও তার মায়ের। দুজনে নিজের রুম থেকে বেরিয়ে এসে একে অপর দিকে তাকালো। রতন মিয়া তার মা ভয়াক্ত গলায় বলল, কিরে রতন, এত রাতে কে এসেছে বলতো? আমার তো ভীষণ ভয় লাগছে। এমনিতে এখানে মৃত্যুর মিছিল চলছে, কোনো খারাপ কিছু আসেনি তো? তুই কিন্তু একদম দরজা খুলবি না বলে দিলাম। ওনার কথার উত্তরে রতন মেয়ের দরজার কাছে এগিয়ে যেতে যেতে বলল, কিন্তু কেউ তো বিপদে পড়েও আসতে পারে মা, এভাবে দরজা না খুলে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। আর তাছাড়া আমাদের কাছে তো জামাই বাবাজের দেওয়া এটা আছে, তাই ভয় পাওয়ার কোনো কারণই নেই। তুমি দাঁড়াও, আমি দেখছি। কিন্তু না, রতন মা দৌড়ে গিয়ে তার হাত টেনে ধরে বলল, না রে বাবা না, খবরদার দরজা খুলিস না। এত রাতে আবার কে আসবে শুনি? তুই বরং আগে জিজ্ঞাসা কর কে এসেছে। যদি সত্যিই কোনো মানুষ হয়ে থাকে তাহলে না দরজা খুলিস। ওনার কথায় রতন মেবার চিৎকার করে বলতে লাগলো, কে কে আছে বাইরে? এত রাতে কে দরজা ধাক্কাচ্ছে? তখনই বাইরে থেকে চাঁদনির কণ্ঠ ভেসে এলো। সে বললে উঠল, বাবা দরজা খোলো, আমি তোমার মেয়ে চাঁদনি। ওর কণ্ঠস্বর শুনেই যেন কেঁপে উঠল রতন মিয়া। তিনি দৌড়ে এসে দরজা খুলে দিলেন। সাথে সাথে চাঁদনির রুমের মধ্যে ঢুকে বাবা এবং দাদিকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ওকে এইভাবে কান্না করতে দেখে দুজনে বেশি ঘাবড়ে গেলেন। রতন মিয়া আগে গিয়ে দরজাটা লাগিয়ে দিলেন। তারপর চাঁদনির মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, এত রাতে কোথায় থেকে আসলি মা? আর জামাই কোথায়? তুই এইভাবে কাঁদছিস কেন? কি হয়েছে বল? জামাইয়ের কিছু হয়নি তো? বাবার কথায় ভীষণ অবাক হলো চাঁদনি, কারণ সে ভেবেছিল তাকে এখান থেকে যেভাবে নিয়ে গিয়েছে শ্রাবণ, তারপর থেকে তো আর এখানে কোনো খবরের দেশ নেই। তাই সেই অনুযায়ী নিশ্চয়ই তার বাবা এবং তার দাদি তাকে নিয়ে অনেক টেনশনে আছে, হয়তো তাকে খোঁজাখুঁজি শুরু করেছে। কিন্তু বাবার কথাই তো
তেমন কিছুই মনে হচ্ছে না। সে তার চোখের জল মুছে নিয়ে ভোরু কুচকে তার বাবার দিকে তাকে জিজ্ঞাসা করলো, এইভাবে বলছো কেন বাবা? তোমার জামাই কি আমার নিয়ে যাওয়ার পর এখানে এসেছিল? রতন মিয়া স্বাভাবিকভাবেই উত্তর দিলেন, আসবে না কেন? তোকে এখান থেকে নিয়ে যাওয়ার পরের দিনে সন্ধ্যায় তো এখানে এসেছিল, আর আসার সময় অনেক মিষ্টি এবং ফলমূলও নিয়ে এসেছিল। কিন্তু জানিস, কোনোভাবেই এখানে কিছু খেলো না ছেলেটা বড্ড ভালো। ওকে যখন তোর কথা জিজ্ঞাসা করলাম, বলল তুই নাকি অনেক ভালো আসিস, তুই নাকি ঘুমাইছিলি, তাই নিয়ে আসিনি সাথে। আর চলে যাওয়ার আগে আমাদের দেখে এই পলকটার মতো দেখতে জিনিসগুলো দিয়ে গেছে, আর বলে গেছে এগুলো যতক্ষণ আমাদের কাছে থাকবে ততক্ষণ আমাদের কোনো বিপদ হবে না। জানিস মা, সত্যি করে এটা যখন পড়েছি তখন থেকে এখানে আর কোনো বিপদই হচ্ছে না, আমরা অনেক শান্তিতে আছি। কিন্তু তুই এত রাতে একা কোথায় থেকে এলি? জামাই বা কোথায়? বাবার কথার উত্তরে শ্রাবণ ভ্যাম্পার হওয়ার কথাটা বলতে গিয়েও আটকে গেল চাঁদনি। আর কিছু বলল না সে, মাথা নিচু করে উত্তর দিল, আসলে তোমাদের কথা অনেক বেশি মনে পড়ছিল বাবা, তাই এই মাঝরাতে জিদ করে চলে এসেছি। উনি আমাকে দরজার কাছে রেখে চলে গিয়েছেন, একটা জরুরি কাজ ছিল তাই। চলবে, পরবর্তী পার্ট খুব শীঘ্রই চলে আসবে, সেই পর্যন্ত অপেক্ষা করবেন। ধন্যবাদ, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।